বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি 2021 এদের জন্য ব্যবহারিক ক্লাস। 21 সিলেবাসটাকে ছোট করা হয়েছে, ব্যবহারিক অংশ ছোট করা হয়েছে। ব্যবহারিক অংশে প্রথম পত্রে 4টা, দ্বিতীয় পত্রে 4টা প্র্যাকটিক্যাল রাখা হয়েছে। সবাই জানো, আমি লিস্টটা একটু দেখাই তোমাদেরকে। P1 ফার্স্ট পেপারে কিছু আছে, সেকেন্ড পেপারে কিছু আছে, 4টা। P1 এর প্রথম প্র্যাকটিক্যালটা স্ফেরোমিটার, সবাই জানো স্ফেরোমিটার। স্ফেরোমিটার দিয়ে গুলিয়ে তলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করি আমরা। তারপরে ফ্লাই হুইল চাকা, তো ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয় করি আমরা, অনেক কাজে দেয়। 3 নাম্বার হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি, একটা স্প্রিং এর বিভব শক্তি নির্ণয় করা। 4 নাম্বার প্র্যাকটিক্যাল যেটা ছিল সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক নির্ণয় করা। স্প্রিং ধ্রুবক নির্ণয় করা। এই ছিল প্রথম পত্রের 4টা প্র্যাকটিক্যাল, নতুন শর্ট সিলেবাসে। তারপরে দ্বিতীয় পত্রে তাপের যান্ত্রিক সমতা, নির্ণয়ের জন্য আমার স্লাইডে তাপের যান্ত্রিক সমতা সম্পর্কে দেয়া নাই। এটা আসলে ওই জুলের ক্যালোরিমিটার, তোমরা বইয়ে একটু দেখে নিও। জুলের ক্যালোরিমিটার দিয়ে করতে হবে। 2 নম্বর হচ্ছে মিটার ব্রিজ। এর সাহায্যে আমরা অজানা রোধ নির্ণয় করতে পারি। পূর্ণ ব্রিজ, এটা আরেকটা ডায়োডের মাধ্যমে পূর্ণ ব্রিজ একটা প্রসেস। এই প্রক্রিয়ায় এসি কে ডিসি করা হয়, রেকটিফাই করা হয়। 4 নম্বরের যে ডিজিটাল প্র্যাকটিক্যাল গুলা, আইসি এর ট্রুথ টেবিল, সত্য সারণী যাচাই। আমরা যে আইসিটিতে করেছিলাম এন্ড, অর, নট, এগুলা কিভাবে কাজ করে এটা এখানে দেখবো আমরা। আমি একটু চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আইডিয়া দিই। স্ফেরোমিটার তো তোমরা জানো, এটা ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়। ফ্লাই হুইল এটা চতুর্থ অধ্যায়। স্প্রিং এর বিভব শক্তি নির্ণয় এটা পঞ্চম অধ্যায়। স্প্রিং ধ্রুবক নির্ণয় এটা অষ্টম অধ্যায়। তাপের যান্ত্রিক সমতা এটা চলতরিতের তৃতীয় অধ্যায়। মিটার ব্রিজ এটা চলতরিতের তৃতীয় অধ্যায়। ব্রিজ রেকটিফায়ার এটা দশম অধ্যায়, সেমিকন্ডাক্টর অধ্যায়। আর আইসি এটা তো সেমিকন্ডাক্টর অধ্যায়, দশম অধ্যায়। ওকে, তো আমরা ডিভাইস গুলা একটু দেখে ফেলি। স্লাইড রেডি করা আছে, বেশি সময় লাগবে না আশা করতেছি। এখানে কিছু ডিভাইস শুরুতে দেয়া আছে, সবকিছু হয়তো তোমার পরীক্ষায় তুমি ব্যবহার করো না, কিন্তু অনেকদিন থেকে জেনে আসতেছ। যখন কোনো ভাইবা নেওয়া হয়, টিচাররা ল্যাবে যে যন্ত্রপাতি গুলো আছে ওগুলো সামনে নিয়ে বসে, তো দেখা যায় যে সিলেবাসের বাইরের কিছু জিনিস চলে আসে। তো এটা বলা যাবে না এটা সিলেবাসে ছিল না, উত্তর করতে হবে। হ্যাঁ, আর অনেক ধরনের ডিভাইস থাকতে পারে। তুমি যখন ল্যাবে যাবে তখন সামনে পাইলে জিজ্ঞাসা করবো, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলে দিব। তো প্রথম যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে চুম্বক তোমরা সবাই দেখছো, এই যে ডান পাশে নাম্বার দিয়ে নিই আমি, 1 2 3 4, এদিক দিয়ে 5 দিতে হবে, 5 6 7 8 9।
প্রথম যেটা, এটা হচ্ছে এখানে তিনটা চুম্বক আছে, দুইটা দণ্ড চুম্বক আর একটা ইউ আকৃতির চুম্বক। ইউ, ইংরেজি যে ইউ লিখে আমরা, ইউ আকৃতির চুম্বক। তাহলে এইগুলো হচ্ছে দণ্ড চুম্বক আর এই দুটো হচ্ছে ইউ আকৃতির চুম্বক। আর এটা তো স্ফেরোমিটার, তোমরা সবাই জানো স্ফেরোমিটার। স্ফেরোমিটারের সাহায্যে আমরা গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করি। চারটা পা থাকে, এখানে একটা পা, এখানে একটা পা, এখানে একটা পা, দেখা একটা মাঝের পাটাকে উপর নিচ করা যায়। এটা সম্পর্কে আমরা আরেকটু দেখবো। এটা হচ্ছে পোস্ট অফিস বক্স। পোস্ট অফিস বক্স আমাদের আগে সিলেবাসে ছিল, এখন নাই। তো পোস্ট অফিস বক্সের মাধ্যমে আমরা রোদ সার্কিটের মধ্যে যুক্ত করি। তো আমাদের আরেক ধরনের ডিভাইস আছে যার মাধ্যমে আমরা রোদ দিতে পারি, সার্কিটের মধ্যে প্রয়োজনীয় রোদ সংযুক্ত করতে পারি। ওইটার সাথে একটু পার্থক্য আছে, এটা জানা দরকার। সাধারণত ওই যে ডিভাইসটা রোদ বক্স, ওইটার মাধ্যমে যখন রোদ যুক্ত করবো আমরা, তখন এইখানে দুই সারি থাকতে পারে, দুই সারি রোদ থাকতে পারে। এই যে গোল্ডেন কালার, এর মধ্যে যে যে কালো কালো ক্যাপ গুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে পিন ভেতরে ঢুকানো আছে। ভেতরে ঢুকিয়ে দিলে ওই রোদটা কাউন্ট হবে না, শর্ট হয়ে যাবে, তাহলে রোদ আর কাউন্ট হবে না। খুলে দিলে তাহলে ওটা কাউন্ট হবে আর কি। এক যদি লেখা থাকে তাহলে খুলে দিলে সার্কিটে 1 ওহম রোদ যুক্ত হবে। যদি 1K বা 1000 ওহম লেখা থাকে কোন একটা জায়গায়, এখানে মনে করো 1000K লেখা আছে, তাহলে এটা যদি খুলে দাও তুমি এই নবটা, তাহলে সার্কিটের মধ্যে 1000K যুক্ত হয়ে যাবে, এরকম আর কি। তো এটা আর আমাদের রোদ বক্সের মধ্যে পার্থক্য হচ্ছে, আমাদের পোস্ট অফিস বক্সে এরকম দুটো সুইচ থাকে, সাদা সাদা দুটো সুইচ থাকে, টেপা সুইচ। টেপা সুইচ তোমরা চিনো, চাপ দিয়ে ধরে রাখলে কানেক্ট হয়, আবার ছেড়ে দিলে ডিসকানেক্ট হয়ে যায়, এটুকু মনে রাখবা। এটা তোমরা জানো সবাই, তুলা যন্ত্র। সূক্ষ্মভাবে বস্তুর ভর যদি আমরা মাপতে চাই, তাহলে এর মাধ্যমে আমরা মাপি। সাধারণত কেমিস্ট্রি ল্যাবে বেশি কাজে দেয়, ফিজিক্স ল্যাবেও কাজে দেয়। এটা একটা কাঠের ফ্রেমের মধ্যে রাখা থাকে, যেন বাইরে থেকে বাতাস ইত্যাদি একে প্রভাবিত করতে না পারে, যথাসম্ভব কম প্রভাবিত করবে। এই জন্য কাঠের ফ্রেমের মধ্যে রাখা হয়। 5 নম্বরটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আমরা আতসী কাঁচ হিসেবে ব্যবহার করি, ম্যাগনিফাইং গ্লাস। এটাকে তুমি সরল অনুবীক্ষণ যন্ত্র বলতে পারো, একদম সরল অনুবীক্ষণ যন্ত্র বলতে পারো, সরল অনুবীক্ষণ যন্ত্র। এর মাধ্যমে খুব বড় করে দেখা যায় না বস্তুকে, অল্প বড় দেখা যায়। যে তোমার সামনে ছোট ছোট নাট বল্টু আছে, বা তোমার একটা সার্কিটের মধ্যে ছোট ছোট কিছু সংযুক্তি আছে, ছোট ছোট কিছু আইসি আছে, তো ওগুলোকে ঠিক মতো দেখা যাচ্ছে না, বা আইসির উপরে কত নাম্বার লেখা আছে ওটা দেখা যাচ্ছে না, তখন আমরা এটা ব্যবহার করি। 6 নম্বরটা দেখতে পাচ্ছ, স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা স্ক্রু গজের মাধ্যমে আমরা কোন একটা তারের ব্যাস মেপে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ নির্ণয় করি। 7 নম্বর যেটা দেখতে পাচ্ছ, এটা একটা অ্যানালগ স্টপ ওয়াচ। এটা অনেক আগে ব্যবহার করা হতো, স্টপ ওয়াচ বা স্টপ ক্লক, এর মাধ্যমে সূক্ষ্মভাবে সময় নির্ণয় করা হয়। 8 নম্বরটা হচ্ছে গ্লাস স্ল্যাব বা কাচের পাত। কাচের তোমরা বায়োলজি ল্যাবে এটাকে স্লাইড হিসেবে চিনেছ, বায়োলজি ল্যাবে যেটা স্লাইড সেরকম আছে। আর একটু বায়োলজি ল্যাবে পাতলা বেশি, এখানে একটু মোটা কাচ, সমতল দরকার পড়ে অনেক সময়। যে কোনো একটা, মনে করো আমাদের স্লাইড, আমরা যখন ফেরোমিটারকে কোথাও বসাবো, তখন যদি সমতলের মধ্যে না বসায় তাহলে রিডিংটা ভুল আসে। কাজ সাধারণত খুব সমতল হয়, এই জন্য আমরা ল্যাবে এটা ব্যবহার করি। কাঠের মধ্যে যদি বসাইতাম তাহলে উল্টা নিচে হয়ে যাবে। এইটা একটা প্রিজম, তোমরা প্রিজম চিনো। প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো যায়, তখন বিভিন্ন কালারে বিশ্লিষ্ট হয়ে যায়, তোমরা এটা জানো। তো এর মাধ্যমে সাদা আলোকে এর মৌলিক রঙগুলোতে বিশ্লেষণ করা যায়, মৌলিক রঙগুলো পাওয়া যায়।
তাহলে আমরা চিনে গেলাম 9টা ডিভাইস চিনে গেলাম। তোমরা জানো যে এখানে তত্ত্বীয়তে থাকে একটা অংশ 75 আর ব্যবহারিকে 25 মার্কস থাকে। তো তত্ত্বের মধ্যে 50টা সৃজনশীল আর 25 এমসিকিউ তোমরা সবাই জানো। তো এই দুটো পরীক্ষা একসাথে হয়। সৃজনশীল 5টা সৃজনশীল অ্যান্সার করতে হয়, এক করে তোমরা সবাই জানো। করবে এটা একটু বেশিক্ষণ চলে তাহলে বন্ধ করবো, জিজ্ঞেস করো বেশিক্ষণ চলে বন্ধ করবো। আর ব্যবহারিকটা আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা পরীক্ষা হয়, অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়। তো তোমাকে ব্যবহারিক পরীক্ষাটা নিজে নিজে দিতে হবে। দেখা যায় যে নিজে না পারো, অনেক কম নাম্বার পাবো, কলেজের মান সম্মান নিজে দিতে হবে, একদম নিজে নিজে। আচ্ছা, আমরা কিছু যন্ত্রপাতির নাম শিখবো। যন্ত্র বা যন্ত্রাংশের নামগুলা আমাদের জানা থাকতে হচ্ছে, কিছু ব্যবহারও শিখবো এর মাঝে। স্লাইড ক্যালিপার সবচেয়ে সহজ। প্রথম যে যন্ত্রটা আমরা শিখছিলাম স্লাইড ক্যালিপার্সের আরেক নাম আছে ভার্নিয়ার ক্যালিপার্স, সবাই জানো। স্লাইড ক্যালিপার্স এই যে আমাদের পরিচিত স্লাইড ক্যালিপার্স, আমাদের ল্যাবে এরকম স্লাইড ক্যালিপার্স তোমরা দেখেছো। স্লাইড ক্যালিপার্সের এখানে স্লাইড ক্যালিপার্স মেইন স্কেল দাঁত থাকে, নিচের দিকে দুইটা দাঁত, উপরের দিকে দুইটা দাঁত। এগুলোকে বলি আমরা নিম্ন চুয়াল দাঁতের আরেকটা নাম। আর এগুলোকে বলি আমরা ঊর্ধ্ব চুয়াল, উপরের দিকে যেটা থাকে সেটাকে বলি আমরা ঊর্ধ্ব চুয়াল। তো এর মাধ্যমে কোন একটা বস্তুর বাইরের যে দৈর্ঘ্যটা এটা এর মাধ্যমে আমরা কোন একটা বস্তুর ভেতরের যে ব্যাসটা, কোনো একটা পায়ের কিছু থাকতে পারে যেটা ভেতরের ব্যাসটা আমরা নির্ণয় করি। এবং আর এই টিপটা যেটা দেখা যাচ্ছে মেটালের, এটার মাধ্যমে আমরা কোনো কিছু গভীরতা নির্ণয় করি। এই গভীরতাটা নির্ণয় করব, তাহলে এটা ভিতর দিকে ঢুকে দিলে এখানে যে পার্টটা পাওয়া যাবে সেটা হবে স্লাইড ক্যালিপার্স। এখন ডিজিটাল স্লাইড ক্যালিপার্স পাওয়া যায় বা ইলেকট্রনিক, এখানে রাখা বা কত গভীর বা কত ভেতরের ছিদ্রের ব্যাস কত, ভেতরের ছিদ্রের ব্যাস কত সেটাও তোমাকে কষ্ট করে মাপতে হবে না, যোগ বিয়োগ করতে হবে না, সরাসরি মানটা দেখা যাবে। এটা আরেক ধরনের স্লাইড ক্যালিপার্স। স্ক্রু গজ আমাদের পরিচিত আরেকটা ডিভাইস, তোমরা 9 থেকে দেখতেছি। এইটা একটা ইউ শেপের একটা ফ্রেমের মধ্যে দুইটা সিলিন্ডারের মতো থাকে, পাইপের মতো থাকে। পাইপের সামনের প্রান্ত সমতল থাকে, এর মাঝে কোনো একটা বস্তুকে বসিয়ে এর ব্যাস মাপা হয়, বা ছোট পাতলা পাত যদি থাকে তাহলে এর পুরুত্ব মাপা যায়। তো এই যে তাপটা বা এই যে সিলিন্ডারটা, ছোট সিলিন্ডারটা, এইটা স্থির থাকে, ফিক্সড থাকে। এই পাশে সিলিন্ডারটা নড়াচড়া করে, তুমি যখন এদিকে অংশটা ধরে ঘুরাতে থাকবা, তো তখন তোমরা জানো স্ক্রু একদিকে ঘুরাইলে সামনের দিকে যায়, আরেকদিকে ঘুরাইলে পেছনের দিকে যায়। তোমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাও, মানে উপরের নিচে থেকে উপরের দিকে ঘুরাও, তাহলে এটা ভেতর দিকে যাবে, আর যদি উল্টা দিকে ঘুরাও তাহলে বাইরের দিকে যাবে। এখানে দুটা স্কেল, একটা মেইন স্কেল যেটা রৈখিক স্কেল, আর এখানে একটা বৃত্তাকার স্কেল থাকে। বৃত্তাকার স্কেলে
পার্টও নিতে হয়, রৈখিক স্কেলে পার্টও নিতে হয়, তোমরা জানো। পিচ হিসাব করো, পিচের হিসাব করে তারপর এটাকে কাজে লাগাতে হয়। আমাদের কিছু ইলেকট্রনিক স্ক্রু গজ আছে, এটা সরাসরি পার্টটা তোমাকে দেখিয়ে দেবে। ইলেকট্রনিক স্ক্রু গজের রিফ্লেকশন তোমাকে সরাসরি পার্ট দেখাবে। স্ফেরোমিটার আমাদের সিলেবাসে আছে। স্ফেরোমিটারের সাহায্যে আমরা জানি বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করা হয়। তো বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদেরকে এই স্থায়ী পাস আরেকটা স্থায়ী পাস মাঝখানে যে পার্ট সেটা অস্থায়ী করলে এটা উঁচু নিচু হয়। আমরা যদি এদিকে ঘুরাই, এদিকে ঘুরাই তাহলে নিচের দিকে আসবে, আর যদি উল্টা দিকে ঘুরাই তাহলে এটা উপরের দিকে যাবে। আমাদের প্রয়োজন অনুযায়ী বক্রতল যদি থাকে, লেন্স থাকে বা আমাদের বলীয় দর্পণ থাকে, ওই অনুযায়ী আমরা কাজ করি। জানি আমরা এই উপরের স্কেলটা হচ্ছে বৃত্তাকার স্কেল, আর নিচে এই যে সোজা যে স্কেলটা রুট স্কেল। রুট স্কেলের দুই পাশেই দেখো হিসাব, দুই পাশেই সংখ্যা বাড়তেছে, তখন মাঝামাঝি শূন্য, উপর দিকে গেলেও একটা মান, নিচের দিকে থেকে একটা পজিটিভ মান। তো আমাদের যদি উত্তল লেন্স হয় তাহলে মান আমাদের এটাকে উপরের দিকে ঘুরে সেট করতে হয়, আর যদি অবতল লেন্স হয় তাহলে নিচের দিকে নিয়ে সেট করতে হয়। তারপর আমরা ব্যাসার্ধ বের করতে পারি। এখানে জানি সবাই লেন্স বা দর্পণের বক্রতাদের ব্যাসার্ধ তার ইকুয়াল টু ডি স্কয়ার বাই 6h প্লাস h বাই 2 সমীকরণ দিয়ে প্রকাশ করি। এখানে ডি হচ্ছে এই আর হলো গড় দূরত্ব। আমরা তিনটা পায়ের দূরত্ব নির্ণয় করে ফেলবো, নির্ণয় করে 3 দিয়ে ভাগ করে গড় নির্ণয় করে ফেলবো, এটা ডি পেয়ে যাবো। আর উচ্চতা বা নিম্নতা যদি যেটা বের করতে হয় সেটা আমরা এই ঘোরানোর মাধ্যমে উচ্চতা নিম্নতা পেয়ে যেতে পারি। মানগুলো একই এককে বসাতে হবে, খেয়াল করে একই এককে বসাতে হবে। তুলা যন্ত্র, তুলা যন্ত্রের মাধ্যমে আমরা জানি যে অল্প ভর নির্ণয় করতে হয়। এটা পদ্ধতিটা হচ্ছে দোলন পদ্ধতি। দোলন পদ্ধতিতে মাপটা নির্ণয় করতে হয়, সরাসরি মাপা যায় না। কারণ হচ্ছে যে কোনো একটা মাপ সূক্ষ্মভাবে করতে হলে দ্রুত দ্রুত একটা জায়গায় যায় স্থির হয় আমাদের নিক্তিটা। সেই জন্য দোলন পদ্ধতিতে আমরা পরিমাপ করি, কোনো কিছু ভর নির্ণয় করি, অল্প কোনো কিছু। ফ্লাই হুইল, এটা আমাদের সিলেবাস আছে। ফ্লাই হুইল মানে চাকা, চাকাটা জড়তার ভ্রমক নির্ণয় করে, জড়তা জড়তা ভ্রমক আইন নির্ণয় করি আমরা। এই চাকাটার মধ্যে এখানে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে এখানে একটা ভর ঝুলিয়ে দেওয়া হয়। যখন ভরটাকে ছেড়ে দেওয়া হয় ভর এই সুতার মধ্যে টান খায় আর এই চাকাটাকে ঘুরিয়ে নিচে পড়ে যায়। এইভাবে আমরা আমাদের থিওরি অনুযায়ী জড়তা ভ্রমক আইন নির্ণয় করি। ওয়ালের মধ্যে আটকানো থাকে ফ্লাই হুইল, ফ্লাই হুইল এর মাধ্যমে জড়তার ভ্রমক নির্ণয়। এটার এটার এমন একটা যন্ত্র যার মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহকে এম্পিয়ার এককে পরিমাপ করি। তড়িৎ প্রবাহকে তড়িৎ প্রবাহকে তড়িৎ প্রবাহকে এম্পিয়ার এককে পরিমাপ, সরাসরি এম্পিয়ার এককে পরিমাপ করি। এখানে তিনটা নব দেখা যাচ্ছে। এ দেখে তুমি বুঝতে পারবা এটা এম্পিয়ার এমিটার। তিনটা নব আছে দেখা যাচ্ছে, তিনটা কানেকশনের ব্যবস্থা আছে। আমাদের তিনটা কানেকশন থাকে না, দুইটা কানেকশন থাকে। এটা হচ্ছে কমন, গ্রাউন্ড, নেগেটিভ। ব্ল্যাকটা হচ্ছে কমন, লেখা থাকে অনেক সময়, অনেক সময় মুছে যেতে পারি, এই জন্য লিখে দিচ্ছি।
সময় কমন লেখা থাকে, আর বাকি দুইটা দুই ধরনের পরিমাপের জন্য ব্যবহার করা হয়। দেখা যায় যে আমরা কত রেঞ্জের মধ্যে মাপতে চাই সেটা ইম্পর্টেন্ট। 0 থেকে 5, এখানে বাম পাশে 0 থেকে 0.2 এম্পিয়ার পর্যন্ত, আর ডান পাশে 0.5 একটা, একটা হচ্ছে 1 থেকে -1 থেকে 3 এম্পিয়ার পর্যন্ত পরিমাপ করা যায়। তো আমরা একটার সাথে যুক্ত করলে লেখা থাকবে কোনটার সাথে যুক্ত করলে কত পর্যন্ত মাপতে পারবো, তো ওই অনুযায়ী আমরা কাজ করতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। তো ভিতরে রোধ যুক্ত করে এভাবে সার্কিট তৈরি করা হয়েছে আর কি, তোমার টেনশন নেই। তো এখন তোমাকে প্রশ্ন যেটা করতে পারেন, এই যে শূন্য এখানে সাধারণত শূন্য মাঝখানেই থাকে, এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে, সাধারণত শূন্য মাঝখানেই থাকে। তো এটা যেভাবে দেয়া আছে সেটাই বলি। শূন্যের দেখো বাম পাশে, শূন্যের বাম পাশে সংখ্যা আছে, ডান পাশের সংখ্যা আছে। তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে শূন্যের বাম পাশের সংখ্যা ডান পাশের সংখ্যা, এর মানে হচ্ছে যে শূন্যের বাম পাশে কখন বিক্ষেপ দেখাবে এই কাটাটা, যখন তুমি কানেকশনটা পজিটিভ, ব্যাটারির পজিটিভের সাথে অ্যামিটারের পজিটিভ না দিবা। অ্যামিটারের পজিটিভ বলতে আলগা, কানেকশন যদি না দাও তাহলে তোমার বিক্ষেপ হবে উল্টা দিকে, বাম দিকে। আর যদি পজিটিভের সাথে পজিটিভলি কানেকশন দাও তাহলে বিক্ষেপ হবে ডান দিকে। ঠিক আছে, কোনো সমস্যা না, কানেকশন উল্টা দেওয়ার কোনো সমস্যা না, তবে সঠিক দেওয়াই উচিত। ভোল্ট মিটার, ছবিটা ভালো আসছে, বি দেখে তুমি বুঝে গেল এটা একটা ভোল্ট মিটার। ঠিক আছে, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। তাহলে এই যন্ত্রের নাম কি, যন্ত্রটা কাকে বলে যদি জিজ্ঞাসা করি, এই যন্ত্রে তড়িৎ প্রবাহের কোনো উপাদানের দুই প্রান্তের বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে, কোন উপাদানের দুই প্রান্তের বিভব পার্থক্যকে সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়, তাকে ভোল্ট মিটার বলে। এই যন্ত্র ব্যবহার করে কোন একটা উপাদান, কোন একটা রোধকে, অবশ্যই যে কোনো উপাদানের রোধের দুই প্রান্তে যদি যুক্ত করি তাহলে এখানে যেই বিক্ষেপটা দেখা যাবে, কাঁটাটা যেদিকে যাবে সেটা হচ্ছে এর দুই প্রান্ত, উপাদানটা দুই প্রান্ত বিভব পার্থক্য। এমিটারের মতো এখানেও এটা হচ্ছে কমন গ্রাউন্ড বা নেগেটিভ, নেগেটিভের সাথে যুক্ত করবো, ব্যাটারির নেগেটিভের সাথে যুক্ত করবো। এবার এখানে তিনটা অপশন আছে, ওই এমিটারের ক্ষেত্রে তিনটা অপশন থাকতে পারে। তিনটা অপশনের অর্থ হচ্ছে যে তুমি যদি এটার সাথে যুক্ত করো, এই নবের সাথে তোমার আরেকটা কানেকশন যুক্ত করো, তাহলে তুমি শূন্য থেকে নিয়ে 3 পর্যন্ত মাপতে পারবে। এই পুরো বিক্ষেপ দিলে 3 হবে, পুরো বিক্ষেপ দিলে 3 হবে। যদি 15 এর সাথে কানেক্ট করো তাহলে পুরো বিক্ষেপে 15 হবে, আর যদি 300 এর সাথে কানেক্ট করো তাহলে পুরো বিক্ষেপে 300 হবে। ছোট পরিমাপ গুলো সাধারণত আমাদের সূক্ষ্মভাবে করার দরকার পড়ে, আসলে সূক্ষ্মতার জন্য এসব করা, তোমাকে 3 জন্য আলাদা করে না দিলেও পারত, তখন দেখা যাচ্ছে কোথায় 3 হয়েছে খুঁজে বের করা খুবই কঠিন, মানে অনুমান করতে হইতে পারে। ঠিক আছে, তখন ভুলের পরিমাণটা বেড়ে যেত। তাহলে এই যদি জিজ্ঞাসা করে যে এই যে আগে এমিটারের ক্ষেত্রে দেখলাম বিভিন্ন নব দিয়েছে, এখানে বিভিন্ন নব দিয়েছে, যদি জিজ্ঞাসা করা হয় তো কেন দেওয়া হচ্ছে, তখন বলবো সূক্ষ্মভাবে পরিমাপ করার, সূক্ষ্মভাবে পরিমাপটা করা যায়। ভোল্টমিটারকে আমরা সমান্তরালে যুক্ত করতে আমরা জানি। স্টপওয়াচ থামার ঘড়ি এর মাধ্যমে আমরা সূক্ষ্মভাবে সময় নির্ণয় করি। স্টপওয়াচ না থামার ঘড়ির মাধ্যমে আমরা সূক্ষ্মভাবে সময় নির্ণয় করি, ল্যাবে সূক্ষ্মভাবে সময় নির্ণয়। অ্যানালগ হতে পারে, ডিজিটাল হতে পারে, অ্যানালগ ডিজিটাল, এটা দাম তোমাদের ল্যাবে অনেকগুলো আছে, 7-8 হাজার অনেক দাম। তো এটা কিভাবে চালাতে হয় তোমরা সবাই জানো। এই নবটা কাজে লাগাতে হয়, এটাকে আটকানোর জন্য, কাজে থামানোর জন্য বা আটকানোর জন্য গলায় ঝুলে রাখতে থাকে। এইটাকে ব্যবহারের প্রসেসটা হচ্ছে 3টা চাপ দিতে হয়। একটা প্রথম চাপে স্টার্ট হয়ে যাবে, দ্বিতীয় চাপে স্টপ হয়ে যাবে, থামবে, তৃতীয় চাপে রিসেট হবে,
শুরুতে তুমি দেখে নিতে পারো হয়তো আগে যখন কেউ কাজ করছিল রিক্যাপটা এই পর্যন্ত ছিল 10 সেকেন্ড, 0.1 সেকেন্ড। পুরোটা ঘুরে আসলে 10 সেকেন্ড, পুরোটা ঘুরে আসলে 30 সেকেন্ড। আমাদের এই ঘড়িটা পুরোটা যদি ঘুরে আসে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। তো এই 10 সেকেন্ড পর্যন্ত এসে থেমে থাকতে পারে। তাহলে তুমি কি করবা? রিসেট করে নিবা, রিসেট করে নিয়ে তারপরে কাজ শুরু করবা। তো এখানে হিসাবটা নিজের চোখে দেখে করতে হবে আর কি। কিন্তু এই ডিজিটালের ক্ষেত্রে শুধু চাপ দিলে হবে। একটা দিয়ে স্টার্ট, একটা দিয়ে স্টার্ট, আরেকটা দিয়ে স্টপ, আরেকটা দিয়ে রিসেট। আচ্ছা, এটা হচ্ছে স্টার্ট স্টপ, একই একই বাটন দেখা যাচ্ছে। ভিন্ন রকম থাকতে পারে, তুমি একটু দেখে নিলা শুরুতে কাজের শুরু স্টার্ট স্টপ, আর এখানে রিসেট করার অপশন আছে। চাপ দিলে রিসেট করবে। স্প্রিং নীতি তোমরা জানো, স্প্রিং নীতির মাধ্যমে আমরা কোনো ওজন নির্ণয় করি। ওজন নির্ণয় করে জানো, কোন একটা বস্তুর ওজন নির্ণয় করতে চাইলে ওজন তোমরা জানো ডাব্লিউ ইকুয়াল টু এনজি, ভরের সাথে বিশেষ ত্বরণ যদি গুণ করি আমি, তাহলে ওজন পাই। তো কোনো একটা বস্তুকে এখানে যখন ঝুলিয়ে দেবে, এমবরের একটা বস্তুকে ঝুলিয়ে দিলে তাহলে এনজি পরিমাণ এখানে নিচে নেমে আসবে। আমরা বুঝতে পারবো ওজন একটা নিউটন, একটা নিউটন। তো তুমি নিজেও এরকম দাগ দিয়ে তোমার একটা স্প্রিং যদি থাকে, তোমার কাছে যদি কোনো একটা স্প্রিং থাকে, কোনো একটা স্কেল থাকে, তো তোমার বিভিন্ন জানা ভরের জন্য এটাকে দাগ দাগাঙ্কিত করতে পারো। মনে করো তোমার কাছে 500 গ্রাম আছে। 500 গ্রাম মানে তো হচ্ছে 5 নিউটনের 500 গ্রাম মানে 0.5, একে যদি 9.8 বা 10 দিয়ে গুণ করি তাহলে 5 নিউটন হয়। তাহলে তুমি চেক করে দেখলা যে তোমার তাহলে 5 নিউটনের জন্য যদি 30 পর্যন্ত আসে, তোমার স্কেলে 30 পর্যন্ত আসে, এখানে লিখে রাখলা 5 নিউটন। তাহলে তোমার যখন 1 কেজি ঝুলাবা, তাহলে বুঝতে পারতেছো 30 এখানে, তাহলে 60 হবে। বা ঝুলা দেখলা 10 নিউটন, তো মাঝের দাগগুলো তুমি কেটে নিতে পারবে না, এখানে এখানে কত নিউটন, এখানে কত নিউটন, এখানে কত নিউটন, এভাবে তুমি একটা স্প্রিং বানাতে পারো। ঠিক আছে। পরিবর্তনশীল রোধ, ল্যাবে আমরা অনেক সময় পরিবর্তনশীল রোধ দেখেছি এরকম। এটা একটা ডাম্বেল আকৃতি, পাইপের মতো অনেকগুলো কাঁচ পেঁচানো থাকে, অনেক সলিনয়েড মনে হতে পারে, কিন্তু আসলে একটা রোধ। পরিবর্তনশীল রিওস্ট্যাট, দেখা থাকে পরিবর্তনশীল, ইংরেজি হচ্ছে রিওস্ট্যাট। দুইটা প্রান্ত থাকে, দুইটা প্রান্ত থেকে কানেকশন নিয়ে এখান থেকে তুমি বিভিন্ন মানের রোধ নিতে পারো। এইটাকে স্লাইড করা যায়, স্লাইড করলে দেখা যায় যে একদিকে গেলে রোদ কমতে থাকে, আরেকদিকে গেলে রোদ বাড়তে থাকে, লেখা থাকবে ওই অনুযায়ী তুমি সামনে পিছনে নিলে রোদ কম বেশি সার্কিটে যুক্ত করতে পারবে। ঠিক আছে, রোদ বক্স পেয়ে গেছি আমরা। তো এর মাধ্যমে আমরা এই কানেকশনে এই দুই প্রান্ত থেকে কানেকশন নিব, আমরা সার্কিটের সাথে কানেকশন দিব। সার্কিটের সাথে যখন কানেকশন দিয়ে মনে করো আমরা এখানে একটা রোদ চাই আর এখানে ব্যাটারি আছে, তাহলে এটাকে এখানে কানেকশন দিয়ে দিব, এখানে একটা কানেকশন দিয়ে দিব, রোদের কোনো পোলারিটি নাই, সমস্যা নাই, কানেকশন দিয়ে দিলাম। এবার এখানে যদি আমাদের দরকার পড়ে সার্কিটের জন্য 10 ওহম, আচ্ছা আমি আমার সুবিধার জন্য 100 ওহম নিলাম, 110 1010 ওহম নিলাম, 1010 ওহম নিলাম। তাহলে কি করতে হবে? যত ওহম চাই অতগুলো অতটুকু এখান থেকে এই চাবিগুলো খুলে ফেলতে হবে। এইখানে 100 আছে, তাহলে এটাকে যদি খুলে ফেলি, আর এখানে 1000 আছে, এটাকে যদি খুলে ফেলি, তাহলে এই সার্কিটের মধ্যে এই বক্সের মাধ্যমে 1010 ওহম যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, উপরে এদিকে এদিকে ছোট ছোট আছে 1 2 5 এরকম আছে, আমরা চাইলে কমও দিতে পারি। এখানে 5 কে 5000 ওহম আছে। এই মাঝখানেরটা আবার মনে হয় অনেক বড়, ইনফাইনাইট টাইপ কিছু আছে, ইনফাইনাইট ইনফাইনাইট ওহম আছে। তো এটা দেখে দেখে যুক্ত করতে হবে।
ডিজিটাল আছে, ডিজিটালটা আমাদের 9 11 9, এর মাধ্যমে আমরা করতে পারি, আসলে ডিজিটাল হয়ে যাচ্ছে। বর্তমানে যে চাবিটা ব্যবহার করি, আমরা আমাদের সার্কিটের মধ্যে যে এরকম কে ব্যবহার করতাম না, এটা হচ্ছে এই চাবিটা কে থাকে। তো এটাকে যদি যুক্ত করে দিই তাহলে সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, এরকম বোতাম এদিকে বা এদিকে যেদিকে কারেন্ট ফ্লো করবে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট যাবে, লো ভোল্টেজের দিকে কারেন্ট যাবে। তো এটা আসলে সুইচ অন করার মানে হচ্ছে এই যে নবটা এটাকে যুক্ত করে দেওয়া, এটাকে এখানে রাখা, রাখা মানে হচ্ছে অন। আমরা বলি যে যদি এটাকে লাগিয়ে দিই, অন মানে লাগিয়ে দেওয়া, লাগিয়ে দেয়, অন মানে লাগিয়ে দেওয়া। এটাকে যদি খুলে দেয় তাহলে এটা ওপেন হয়ে যায়। খুলে দেয়া, চাবিকে খুলে দিলে এইভাবে করে আমরা খুলে দেয়া, চাবিকে খুলে দেওয়া মানে এটাকে খুলে দেওয়া, খুলে দেওয়া মানে হচ্ছে এখানে খুব ভালো করে খেয়াল করে দেখবে, এটা মেটাল, এটা মেটাল, মাঝখানে কিন্তু একটু ফাঁকা। তো খুলে দিলে কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, খুলে দিলে অফ হয়ে যাবে। এটা হচ্ছে একমুখী সুইচ, এটা হচ্ছে একমুখী একটা সুইচ, একমুখী সুইচ, একমুখী সুইচ। আমাদের দুইমুখী সুইচ হতে পারে, বিভিন্ন রকম সুইচ হতে পারে, এটা দুই দিকে কানেকশন দেওয়া যাবে, তাহলে এটা দ্বিমুখী সুইচ বলছিলাম না, দ্বিমুখী সুইচ। এটা হচ্ছে ট্যাপার সুইচ, পোস্ট অফিস বক্সের মধ্যে দেখছিলাম এই সুইচটা হচ্ছে ট্যাপার সুইচ। ট্যাপার সুইচ মানে হচ্ছে এটাকে টিপ চাপ দিয়ে যদি ধরে রাখো তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, যদি ছেড়ে দাও এটা এমনিতে স্প্রিং এর মতো আছে, উপরের দিকে উঠে যাবে একা একা, তাহলে তখন আর কারেন্ট প্রবাহিত হবে না। যা একটু স্পেশাল পরিবর্তনশীল ভোল্ট, আমাদের ফ্যানের মধ্যে রেগুলেটর ব্যবহার করি না, ওরকম একটা সার্কিট এখানে দেয়া আছে। ভালো কলেজ যদি হয় তাহলে ওদের কাছে কিন্তু এই ধরনের সার্কিট থাকবে, বলতে হবে এটা একটা পরিবর্তনশীল রোধ। এটা আমরা রেগুলেটর হিসেবে ব্যবহার করি। আগে রেডিও টেলিভিশনে তাই দেখা যায়, রেডিও খুললেই দেখা যাচ্ছে। এখন এসব খুব কম ব্যবহার করা হয়। মিটার ব্রিজ, এটা আমাদের প্র্যাকটিক্যালি আছে। সেটআপটা এরকম একটা কাঠের ফ্রেমের মধ্যে কিছু পাত এভাবে যুক্ত করা থাকে, পাত যুক্ত করা থাকে, পাতের কানেকশন দেওয়া থাকে, পাতের কানেকশন দেওয়া থাকে। একটা 1 মিটার লম্বা স্কেল থাকে, স্কেলের উদ্দেশ্য হলো ওইখান থেকে পরিমাপটা সরাসরি নেওয়া সুবিধা হয়। আর এই যে সাদা যে দেখা যাচ্ছে দাগটা, এটা আসলে একটা তার, তারের মাধ্যমে তারের তারটা 1 মিটার দৈর্ঘ্য, এই কারণে নাম হচ্ছে মিটার ব্রিজ। এর মাধ্যমে আসলে আমরা অজানা রোধ নির্ণয় করি। এখানে দেখো দুইটা ফাঁকা আছে, এখানে দুইটা ফাঁকা আছে, তো দুইটা ফাঁকার মধ্যে আহ একটাতে জানা রোধ আমরা পোস্ট অফিস বক্স বা রোধ বক্স থেকে দিতে পারি, এটাতে জানা রোধ আর একটাতে অজানা রোধ যুক্ত করে যেটা জানতে চাই সেটাকে যুক্ত করে আমরা রোধ নির্ণয় করি। এটা হুইস্টন ব্রিজ নীতি অনুযায়ী কাজ করে। হুইস্টন ব্রিজ নীতি, হুইস্টন ব্রিজ নীতি হুইস্টন ব্রিজ নীতি আপডেট, ওটাকে ব্যবহার করে করে কাজটা করে। এই হচ্ছে আমাদের মিটার ব্রিজ। তো আমাদের এই সার্কিটের এখান থেকে একটা কানেকশন জকি যুক্ত করি আমরা, জকি যুক্ত করে আমরা নিষ্পন্দ বিন্দু বের করি। নিষ্পন্দ বিন্দু মনে করে এখানে নিষ্পন্দ বিন্দু আগে, তাহলে আমরা আমাদের যে হুইস্টন ব্রিজ নীতি আছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়ে যাবে তখন। এটা যখন পেয়ে যাবো, তো এখানে যদি পেয়ে যাই দুটো আর, দুটো ফাঁকা স্থানে দুটো রোধ আর এস যুক্ত করি, আর এই তারের মধ্যে এরকম যদি যুক্ত করি থাকে, তাহলে আমরা নিষ্পন্ন বিন্দু পেয়ে গেলে এখানে কতটুকু দূরত্ব আছে, এখানে কতটুকু দূরত্ব আছে, এখানে রেজিস্ট্যান্স বক্স থেকে কতটুকু রোধ যুক্ত করা হচ্ছে, ওই অনুযায়ী এস এর মান পেয়ে যায়। যে অজানা থাকে এটা আমরা পেয়ে যাই, অজানাটা। এটা পটেনশিয়াল মিটার, ব্যাটারিতে দুটো ব্যাটারির ভোল্টেজ তুলনা করা যায়, একটা ডিভাইস তুলনা করা যায়, দুটো ব্যাটারি ভোল্টেজ তুলনা করা যায়। আবার ব্যাটারির অভ্যন্তরীণ যে রোধ আছে সেটাও নির্ণয় করা যায়।
অভ্যন্তরীণ রোধ স্মলার যেটা আছে সেটা নির্ণয় করা যায়। এটা হচ্ছে তোমাদের সেই হুইস্টিন ব্রিজ বিখ্যাত। যদি এটাকে ব্যালেন্স করা হয় তার মধ্যে মাঝে যে এই দুই প্রান্তের মধ্যে বিডি প্রান্তের মধ্যে যে গ্যালভানোমিটার লাগানো হয়েছে এটা বিক্ষেপণ দিবে না, এটা শূন্য বরাবর যে কাঁটাটা আছে শূন্য বরাবর থেকে যাবে, এদিকেও যাবে না এদিকেও যাবে না। যখন এটা হয়ে যাবে তখন এটা ব্যবহারের উপযোগী হয়ে যায়, হিসাব করার উপযোগী হয়ে যায়। হুইস্টন ব্রিজ হয়তো কলেজে হয়তো একটা সেটআপ থাকতে পারে। আমাদের ডিজিটালের জন্য যে সেটআপটা সেটার জন্য আমাদের লাগবে ব্রেড বোর্ড। ব্রেড আমরা যে ব্রেড খাই এরকমই তো অনেকগুলো কানেকশন থাকে, তো তোমরা জানো, দেখেছো হয়তো এই এ বি সি ডি ই এরকম পাঁচটা, এফ জি এইচ আই জি এরকম পাঁচটা, এরকম মানে পাঁচটা পাঁচটা করে কানেকশন আছে, সবগুলো একই পয়েন্ট, সবগুলো ভেতরে শর্ট করা আছে, যে কোনো এক জায়গা থেকে নিলেই এই বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু এই বিন্দু পেয়ে যাবে। আবার এখানে উপরে এই সবগুলো একটা কানেকশন দেওয়া আছে, এখানে সবগুলো একটা কানেকশন দেওয়া আছে। আমাদের অনেক সময় দরকার পড়ে না ব্যাটারি পেছনে থেকে দুইটা কানেকশন নেওয়া দরকার পড়ে, তিনটা কানেকশন নেওয়া দরকার পড়ে, তখন আমরা কি করব, তখন আমরা এই প্লাসের মধ্যে ব্যাটারি যুক্ত করে দিলাম, ব্যাটারি যুক্ত করে দিলাম, এখন তিনটা কানেকশন চারটা কানেকশন দশটা কানেকশন নিতে চাইলে সমস্যা, ঠিক আছে। বা একটা ডিভাইসের সাথে আমাদের এই এলইডিটার সাথে দুইটা কানেকশন দেওয়া দরকার, সরি ক্যাপাসিটর এলইডি, এটা এলইডির সাথে দুইটা কানেকশন দেওয়া দরকার, তাহলে আমরা এলইডি কে যুক্ত করে দুটা তিনটা চারটা পাঁচটা ইচ্ছা মতো কানেকশন দিতে পারি। এটা ডিজিটালের ক্ষেত্রে কাজে লাগে। এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে সুইচ, এটা ডায়োড, রেজিস্ট্যান্স, ট্রানজিস্টর, এটা আরেক ধরনের ট্রানজিস্টর পাওয়ার ট্রানজিস্টর। এখানে যদি এরকম সাদা সাদা দেখতে পাও এটাও এক ধরনের ট্রানজিস্টর পাওয়ার ট্রানজিস্টর। ডায়োড, ডায়োড দেখে চিহ্ন কি, এটা তো হলো চিহ্ন, এটা এটা থাকবে না, এটা চিহ্ন খাতায় ব্যবহার করবে, কিন্তু বাস্তবে এরকম একটা কালো অংশ সাদা সিলভারিং করা থাকে, তো সিলভারিং অংশটা আসলে নেগেটিভ, আর যদি সিলভারিং করা থাকে না এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে জেনার ডায়োড স্পেশাল, এটা শুরুটা রেকটিফায়ার ডায়োড। রেকটিফায়ার আমরা সাধারণত রেকটিফাই করতে মানে এর দিকে ডিসি করতে ব্যবহার করি, আর এই জেনার ডায়োড স্পেশাল, এটা একটু অন্যভাবে কাজ করে, রিভার্স বায়াস কাজ করে। এটা আমরা রেকটিফায়ার হিসেবে কাজ করে না, এটা জেনারেটরকে আমরা রেগুলেটর হিসেবে, ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। আর রেগুলেটর এখানে আগে যে রেগুলেটর করছি সেরকম না, ভোল্টেজটাকে ফিক্সড করে দেয়। জেনারেটর জেনারেটর এলইডি তোমরা চিনো, লাইট ইমিটিং ডায়োড, বিভিন্ন কালার হতে পারে, লাল, নীল, সবুজ, হলুদ, সাদা। লালের মধ্যে দিয়ে আলোটা লাল আলো বেরোবে, নীল আলো বেরোবে, সবুজ আলো, হলুদ, সাদা আলো বেরোবে। পজিটিভ নেগেটিভ পোলারিটি আছে, তুমি যদি পোলারিটিতে যুক্ত করো তাহলে এটা খুব অল্প ভোল্টেজে চলে, তো দেখা যায় যে 5 ভোল্টে চলে, তো ফাইভ ভোল্ট যদি উল্টায় লাগাও, 5 ভোল্টের বেশি উল্টা লাগায় দাও তাহলে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর জ্বলবে না, জ্বললে গ্লো করতে। সার্কিটটা কানেকশন দেওয়া হয়েছে, সব দেওয়া হয় না, একটা এলইডি দেওয়া আছে, একটা সবগুলো কানেকশন দেওয়া না, আমরা যখন সুইচ ব্যবহার করবো, আমরা আমাদের এই ব্রেডবোর্ডটা একটা সেটআপের মধ্যে কানেক্টেড থাকে, সাধারণত আইসি গুলো একটা কানেকশন দিব, বিভিন্ন তার ব্যবহার করবো, এলইডি, রেজিস্ট্যান্স, রোধ, আমরা কানেকশন গুলো যুক্ত করতে যাচাই করবো। আমরা যে যুক্তগুলো শিখছি এন্ড গেটে নটের নটের মনে আছে নিশ্চয়ই তোমার, নটের ক্ষেত্রে কি পাই আমরা, ইনপুটে যদি ইনপুট আউটপুট, ইনপুটে যদি 1 দিই আউটপুটে 0 পাই, ইনপুটে যদি 0 দিই আউটপুটে 1 পাই।
ওরকম দেখবো যে ইনপুটে অন করে দিছি, আউটপুটে অফ হয়ে আছে, ইনপুটে অফ করে দিছি, আউটপুটে অন হয়ে গেছে, এগুলো আমরা চেক করে দেখি। এটা তো ছিল 9 ভোল্টের একটা ব্যাটারি, সাধারণত আমরা ল্যাবে ব্যবহার করি। আইসি দেখা যাচ্ছে না, কত নাম্বার দেখা যাচ্ছে, এলইডি ব্রেডবোর্ড। তোমরা জানো এটা এটা একটা এন্ড, দুইটাকে অন করলে আউটপুট বন্ধ হবে। আমরা এরকম অনেক দেখবো, বাতি জ্বললে 1। ওকে, ধন্যবাদ।